প্রিয় দর্শক, রাজনৈতিক সংকট কতটা নির্মম হতে পারে সেই ছবিটাই দেখছে কিন্তু পুরো পৃথিবী, আর সেই ছবিটা দেখাচ্ছে শ্রীলঙ্কা। আমাদের সামনেও কিন্তু আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, আর এই জাতীয় সংসদ নির্বাচনকে করে রাজনৈতিক পাড়ায় চলছে নানান ধরনের টানাপোড়েন। একে তো এখনো ফয়সালা হয়নি কোন সরকারের অধীনে হবে ভোট, কেমন সরকারের অধীনে হবে ভোট, তার মধ্যে আবার নতুন করে বিরোধিতা ইভিএমে ভোট হতে দেওয়া হবে না। অথচ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলছেন যে রাজনৈতিক দল যত কথাই বলুক না কেন ইভিএমে ভোট হবে নাকি ব্যালটে ভোট হবে সেই শেষ কথাই বলবে নির্বাচন কমিশন। এখন বিএনপি এই কথাতে অবিশ্বাস এবং ভরসা রাখতে চাচ্ছে না, কারণ বিএনপির একটাই অনাস্থা এবং অবিশ্বাস। শেষ কথা আসলে সিইসি বলবেন, সেটি কার কথাই বলবেন তিনি। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে প্রতিদিনকার মতো আমরা শুরু করছি আজকের ম্যাটারস টু দ্য পয়েন্ট। আমি সময় ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয় ইভিএম ইতিবৃত্ত। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাদত হোসেন চৌধুরী, তিনি সাবেক নির্বাচন কমিশনার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা এমপি, হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আলোচনা শুরু করছি, শুরু করতে চাই রুবিন ফারহানা আপনাকে দিয়ে। সবচেয়ে বড় কথা, একটাই দাবি ছিল এতদিন যে আমরা এই বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে যাবে না ভোটে বিএনপি, তার সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে ইভিএমে ভোটে যাবে না বিএনপি। কেন ইভিএম এই অবিশ্বাস অনাস্থা কেন? যেই মুহূর্তে কথা এসছে সেই মুহূর্তেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব পরিষ্কার ভাষায় বলেছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। সুতরাং ভোট ইভিএমে হচ্ছে না ইভিএম ছাড়া হচ্ছে সেটা আসলে আলোচনার বিষয়ই না। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে 2014-তে আমরা যেমন দেখেছি, 2018-তে আমরা দেখেছি, এই দেশের নির্বাচন ব্যবস্থা বলে এখন আর কিছু এক্সিস্ট করে না। এবং এই সরকারের অধীনে যেখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু হয় না, যেখানে একেবারে তৃণমূলের স্থানীয় সরকারের লাস্ট টায়ারের নির্বাচনের সহিংসতা, বিনা ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতা, মার্কা মানেই জয়, এই ধরনের নির্বাচনের আয়োজন করা হয়, সেই রকম একটা সরকারের অধীনে আসলে জাতীয় নির্বাচনে যাবার কোনো প্রশ্নই ওঠে না। এই ইভিএমে যে ভোটে কারচুপি হয়, রিগিং করা যায়, সেটার কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে? দেখুন, আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, আপনি দেখবেন যে মাত্র 4টি দেশে ইভিএম ব্যবহার করা হয়: ভারত, ভুটান, ভেনেজুয়েলা আর আরেকটি দেশ ব্রাজিল। এই 4টি দেশ। এবং এরপরে ইউরোপের যে দেশগুলো, সেটা একেবারে মানে ইউরোপের দেশগুলো সহ আমেরিকা, তারা কিন্তু ইভিএমে গিয়ে আবার ইভিএম বাতিল করতে বাধ্য হয়েছে। জার্মানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যেটি অসাংবিধানিক এবং এখানে কারচুপির বিরাট সুযোগ আছে। একই ধরনের কথা আয়ারল্যান্ডের কাছ থেকেও এসছে, একই ধরনের কথা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো বলেছে, একই ধরনের কথা আমরা ব্রিটেনের কাছ থেকে শুনেছি। এবং ব্রিটেন খুব পরিষ্কার ভাষায় বলেছে একটা কাগজ এবং পেন্সিল, এটা দিয়েই আসলে আমাদের গণতন্ত্রকে আমরা এতদিন সুরক্ষা দিয়ে এসেছি। এবং যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটের একটা বিষয় আছে, সুতরাং ইভিএমে মানে ইউরোপের মতো উন্নত দেশ থেকে বলা হচ্ছে যে জনগণ তো আসলে সবাই কারিগরিভাবে দক্ষ না, সুতরাং তার ভোটটি সত্যিকারভাবে তার দেয়া প্রতীকে পড়ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর সেখানে বাংলাদেশের মতন দেশে আমাদের এখানে কারিগরি সেই দক্ষতা নাই, আমাদের সাক্ষরতার হার কম, আমরা পড়তে পারি না, লিখতে জানি না। সেখানে আমাদেরকে এই ধরনের কারিগরি বিষয় নেওয়ার মানেই হচ্ছে 14তে যে নকশা ছিল সেটি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নকশা, 18তে যে নকশা ছিল সেটি হচ্ছে মধ্যরাতের নকশা, এবং 2023-এর যে নকশা তারা করতে যাচ্ছে সেটা হচ্ছে ইভিএম এর নকশা। তো এইভাবে দাগে দাগে যখন যদি তারা এই নির্বাচনকে সাজিয়ে রাখে, ম্যানিপুলেট করে এবং এমনভাবে নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে, যে যাতে যে প্রার্থী হতে চায়, যে ভোটার হতে চায়, যে ভোট দিতে চায়, তাদের কারোর সাথে নির্বাচনে কোনো সম্পৃক্ততা থাকবে না, পুলিশ প্রশাসন দিয়ে তারা ভোট চালাবে, তাহলে হবে না। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ইভিএম এর কথাটি আসলো কার কাছ থেকে? আসলো নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে। নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি হবে না এটা আজকে কমিশন বলছে যে এটা তো কমিশনের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যখন তিনি সিদ্ধান্ত দিয়ে দেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দেন, তখন তো বোঝাই যায় যে নির্বাচনটি কেমন হতে যাচ্ছে। এবং যে কথাটি আপনি বলেছেন যে নির্বাচন কমিশন ঘোষণা দেবে ঠিকই, কিন্তু কার ঘোষণাটি তারা সামনে এসে ঘোষণা দেবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের। আমি এখানে একটা আপনার প্রশ্নের উত্তরে দুটো একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন, অর্থাৎ সরকার প্রধান চেয়েছেন, কিন্তু সেখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে, তিনি কি এটা চাইলেন সরকার প্রধান হিসাবে নাকি দলীয় সভানেত্রী হিসাবে চেয়েছেন? আপনারা ইভিএম দলীয় সভানেত্রী, কিন্তু আরেকটি দলের প্রধান তো চাইতেই
পারে, তিনি যদি চান তাকে সেটা নির্বাচন কমিশনে গিয়ে তার দল নিয়ে বলতে হবে। নির্বাচন কমিশন যদি সেটাকে মনে করে মেজরিটি দল কি চাচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে আজকে আমাদের সাথে যে নির্বাচন কমিশনার যুক্ত আছেন তার সময়ে মাহবুব তালুকদারও নির্বাচন কমিশনার ছিলেন এবং তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে মিটিং ত্যাগ করেছিলেন। তিনি বলেছিলেন 7টি কারণে আমরা এখনো ইভিএম ব্যবহারের উপযুক্ত হইনি। আমি আপনাদের আলোচনাটা আগেই শুরু করেছি, এই কারণে সবারটা শুনে স্যার উত্তর দিবেন। ঠিক আছে, আমি বলে নিচ্ছি আমারটা। সেই 7টি কারণ যেটা তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হয়নি, 1, 2 বিনা দরপত্রে কেনা ইভিএম এর কারিগরি পরীক্ষায় ঘাটতি আছে, 3 হচ্ছে ইভিএম ব্যবস্থায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার আশঙ্কা আছে, 4 হচ্ছে আদালতে মামলার সম্ভাবনা আছে, 5 পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব আছে, 6 ইভিএম নিয়ে ভোটারদের সন্দেহ আছে, অনভ্যস্ততা আছে, 7 জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরো সময়ের প্রয়োজন। এটা তো নির্বাচন কমিশনার বলেছেন, কিন্তু তিনি মাহবুব তালুকদার সাহেবের যে কোটেশন আপনি 7টা উল্লেখ করলেন কেন এবং কি, কিন্তু সেই জায়গাতে কিন্তু পরে তিনি এসে নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা একমত হবেন, স্যারও আছেন ওপারে, তিনি কিন্তু এই মাহবুব তালুকদারই পরে কিন্তু বলেছিলেন ইভিএম এ ভোট স্বচ্ছ হয়, ভালো হয়। না ইভিএম এ বলেছেন, উনি যেই 7টা কারণ দেখিয়েছেন সেই 7টা কারণ যদি আপনি ধরেন তার 7টা কারণই এখন আছে। আপনি 300টা আসনে কিভাবে ইভিএম দেবেন? নির্বাচন কমিশনের করার সক্ষমতা নেই। প্রধানমন্ত্রী বলছেন 300 আসনে করতে, প্রধানমন্ত্রী বলছেন 300 আসনে করতে, আর আমাদের আজকে ইলেকশন কমিশনার বলছেন যে তাদের সক্ষমতা নেই, ম্যাক্সিমাম 100 সিটে করতে হবে। 100 সিটও কি আপনার কাছে কম মনে হয়? 100 সিটও আমাদের কাছে কম মনে হয়? একটা প্রশ্নই কাউসার সাহেব আপনাকে বলবো, দুটো নির্বাচন হয়েছে ওইভাবে, আর আগামী নির্বাচন হবে ডিজিটাল কারচুপির মাধ্যমে। জনগণের সঙ্গে কি আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই যে শুধুমাত্র এই কারচুপির মধ্য দিয়ে ভোট করতে হবে বলছেন বিরোধী পক্ষ? কেন? দেখুন, বিষয়টা দৃষ্টিভঙ্গির। ওনারা যেভাবে 14-18-কে করতে চান বিষয়টা কিন্তু তা না। 14-তে ওনারা নির্বাচন করেননি, নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন, পারেন নাই। 18-তে এসে নির্বাচন যে রঙ্গশালা করেছেন এটাও জনগণ দেখেছে। 23-এর বাস্তবতা 23-এ হবে। দেখুন, এক সময় নির্বাচন হতো কিভাবে, গ্রিক যে নির্বাচন, আচ্ছা যখন ইভিএম ছিল না তখন কি গ্রহণযোগ্য ভোট হয়েছে, বিতর্কহীন ভোট হয়েছে? এক সময় ছিল সবাই বস্তু 2 ভাগ হতো, তাই না? তারপরে হচ্ছে পাথর রাখা হইতো, এভাবেই তো নির্বাচন প্রক্রিয়া এসেছে। আমি যেটা বলতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহান লন্ডনে পড়াশোনা করেছেন, ব্যারিস্টার, তাই না? আধুনিক প্রযুক্তির সাথে খাপ খেয়ে নিয়েছেন। 2009 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিলেন, ওনারা কিন্তু হাসাহাসি করেছিলেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। দেখুন, এই বৈশ্বিক বিপর্যয়, এই ডিজিটাল বাংলাদেশের সুফল বাংলাদেশের জনগণ ভোগ করেছে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এখন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এটা সুবিধা পাওয়া যাচ্ছে। বলবেন এই কথাটা কেন বললাম? দেখুন, আজকে বাংলাদেশ, বিশ্বের অনেক দেশে অনেক কিছু করা যায়, কিন্তু বাংলাদেশে ন্যাশনালি না থাকলে আপনি কিছু করতে পারবেন না, মোবাইলও নিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আমরা কিন্তু একটা ডাটাবেস করতে পেরেছি। এখানে ওনারা ইউরোপের উদাহরণ দেবেন। দেখুন, কিন্তু তিনি একটা প্রশ্ন তুলেছেন যে দলীয় প্রধান যখন বলেন আমরা ইভিএম চাই, সেখানে বিরোধী পক্ষের একটা বড় সন্দেহ এবং অনাস্থার জায়গা আমাকে বলতে দেন, সেই জায়গাটা আমি চাইবো। দেখুন, আমরা কিন্তু সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে সার্ভার সেন্টার করেছি, এটা কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য। দেখুন, এই যে আগামী যে নির্বাচন করাটাই সরকারের দায়িত্ব এবং সরকার সেটা করেছে। দেখুন, আগামী সংসদ নির্বাচন প্রায় 300 আসনে 11 কোটি ভোটার। ওনারা চাই না, আপনারা কেন চান ইভিএম? আমাকে বলতে দেন। আগাতে হবে তো আলাপ। সরকার অলরেডি 5,500 কোটি টাকা ইনভেস্ট করেছে আধুনিক প্রযুক্তির জন্য, এটার ফলাফল নেবে না? এই যে আগামী সংসদ নির্বাচনে 11 কোটি ভোটার যদি ব্যালট পেপারে হয়, পরের দিন এই ব্যালট পেপারে কোনো রিসেল ভ্যালু নাই, শেয়ার দরে বেচা চা। তা আপনি দেখুন, এই যে নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, ইভিএম এ টাকা ইনভেস্ট করেছে ডিজিটালি আগানোর জন্য, কিন্তু কোন ক্ষেত্রে? ইভিএম এর জন্য। কিন্তু ইভিএমটা হচ্ছে এমন একটা জায়গা, সেখানে ভোট, আর ভোট মানে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে মতামতের জায়গা নিতে হবে। সেই মতামতের জায়গা আস্থা, গ্রহণযোগ্যতা, সেই সঙ্গে জনগণের সম্পৃক্ততা হয়েছে কি? আপনি যেটা বলতে চাচ্ছেন, আমরা একটা দল হিসেবে তো কমিশনের কাছে এখন টাকা দিয়েছেন বলেই ওটা করতে হবে? আমি বলতে চাই কি, আমাদের বাংলাদেশে এখন একটা গ্রাম পর্যায়ে ডিজিটাল সুবিধা পাওয়া যাচ্ছে। আমরা যদি ইভিএম সুবিধা দিতে পারি, একটা হলো যে সরকারকে এই যে নির্বাচনকালীন সময় একটা খরচ করতে, আপনি জানেন বাজেটটা কত, এটা করতে হবে না, এটা কমে আসবে, তাই না? উনি তো বলেছেন ইভিএম। এখনো তো কানাডায় আমাদের স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়ে যায়, আমরা তো আরো উন্নত প্রযুক্তির নির্বাচনটা করতে পারবো। কিন্তু লক্ষ্য কি জানেন, আমরা যখন মোবাইল হয়, এই যে রুমিন ফারহানা বলেছেন সাক্ষরতার অভাব,
অর্থাৎ আমরা দেশে আরো গরিব বাড়াতে চাই, অশিক্ষিত বাড়াতে চাই। দেখুন যে লেখাপড়া জানে সে মোবাইল ইউজ করছে না, এসএমএস পড়তে পারছে না, এসএমএস পাঠাচ্ছে না। এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, কিন্তু আমরা প্রসঙ্গের মধ্যে থাকতে চাই। ইভিএম এ আপনারা কি কারচুপিটা করবেন, কি কারচুপি এটা ওনারা ভালো বলতে পারবেন। বলবো নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি কেন আপনার কাছে, ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু এখন আপনাদের মূল ফোকাসটা আমরা দেখছি বিএনপি কে ভোটে আনা। তো বিএনপি কে ভোটে আনার জন্য আপনারা বলছেন সভা সমাবেশও আমরা মুক্ত করে দিলাম, এখন ওনারা চাচ্ছে আমরা ইভিএমও চাই না, তার মানে ওদেরকে আনার জন্য আপনারা ইভিএমও বন্ধ করে দিবেন। দেখুন এই আলোচনাটা হবে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের। ওনারা তো নির্বাচন কমিশন মানেন না, কার অধীনে নির্বাচনটা করতে চান ওনারা তো কিছুই মানেন না, তাহলে আমরা কি ধরে নেব ওনারা কোন পথে এগোচ্ছে? তো ওনারা কোন পথে আগানোর আগে আপনারা তো বলে দিলেন যে আমরা একটা রাজনৈতিক দল কোন সভা সমাবেশে আগামীতে আর আমরা বাধা দিব না, তার মানে এটাই সত্য আগামীতে বাধা দিয়েছিলেন যা তারা বলে? অতীতে বাধা দিয়ে এসেছিলেন প্রতিটা সভা সমাবেশে, এবং ইভেন এই ঈদে প্রতিটা সভায় আপনারা মারামারি করেছেন, পুলিশের লাঠিচার্জ করেছে, পুলিশের বোমা মেরেছেন। এই দোষ আমাদের পর্যন্ত আপনাদের আওয়ামী লীগের সেই অবস্থান স্যারের কাছে যাই, স্যারের কাছে যাই, নিজেদের অবস্থান সুদৃঢ় করেন, তারপর আন্দোলনের সামনে নির্বাচনে আসেন। মাহফিল করতে দেন না। নিজেদের ব্যক্তিগত লোক চাপাবেন না। মুখ ফুসকে বলে ফেলছে যে তারা সভা সমাবেশ করতে দিবে। 13 বছরে 13 সভার নির্বাচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনের। কোন নির্বাচন সফল হয়েছে, আন্দোলন সফল হয়েছে হয় নাই। উনি স্বীকার করে নিয়েছেন উনি এতদিন ধরে যে সভা সমাবেশ আপনারা করতে দেননি, আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার আপনারা হরণ করেছেন, সেটা আপনাদের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন। আচ্ছা আমি এখানে একটু থামিয়ে দিতে চাই। আমি বিশেষজ্ঞ না, আমি আমার কথা বলবো না, কিন্তু বিশেষজ্ঞ নিয়ে আপনারা এটা ভুল না ঠিক এটাও তো প্রমাণ করতে আসেন না। আমি আসছি, এই যে বিশেষজ্ঞের কথা আমি অনেক প্রশ্ন স্যারের কাছে আছে। নিউ ইয়র্ক টাইমসে ইভিএম নিয়ে পরিষ্কারভাবে লিখেছে যতই আধুনিক হোক না কেন ইভিএম মেশিন ত্রুটি বিচ্যুতি থাকবেই। সবচেয়ে ভয়াবহ হলো এতে একজনের একাধিক ভোট দেবার সুযোগ থাকে, ফলাফল বদলে দেওয়া যায়। রাজু স্যার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আলোচনা এতক্ষণ শুনছিলেন, ওই দায়িত্ব আপনারা পালন করেছেন এবং দায়িত্বটা আপনাকেই পালন করতে হতো ইভিএম এর যে বিষয় ইস্যুটা ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা স্যার, যে সরকারই থাকুক না কেন তাকে জিতিয়ে দেওয়ার জন্য ইভিএমকেই কি আনা হয়েছে, এবং আগামী ভোটটা কি ডিজিটাল কারচুপি হবে? এই যে আমাদের সম্মানিত দুজন আলোচক বলছিলেন ইভিএমে এই হয়, ইভিএমে সেই করা যায়, বিরোধী পক্ষের বিরোধী মত থাকবেই, কিন্তু আপনি বিশেষ করে বলবেন যখন নির্বাচন কমিশনার ছিলেন তখন কি বিএনপির কোনো প্রার্থীরা ভোটটি তার এলাকায় সুষ্ঠু হবার জন্য আপনাদের কাছে গোপনে কখনো ফোন করে বলেছে আমাদের এলাকাতেও ইভিএমে ভোটটা করেন, ভোটটা সুষ্ঠু হবে? জি, আসসালামু আলাইকুম। আমার দুই সহবক্তা তো এখানে রাজনীতিবিদ, আমি একজন রাজনীতিবিদ নই, কিন্তু আমি শুরুতেই আমি বলতে চাচ্ছি যে আমি কোন রকমের রাজনৈতিক বিতর্কে আমি থাকতে চাই না। জি স্যার, আপনি ইভিএম এর বিপত্তিটা করেন, যে অপব্যাখ্যা আছে সেই জায়গাটা বলবো। বিশেষ করে ইভিএম এর কারিগরি বিষয়টা, ইভিএম কেন ব্যবহার হচ্ছে বা আমরা কেন করেছি, আর ইভিএম এর দোষ ত্রুটি, এগুলো সম্বন্ধে আমি বলবো। আমি কোন রকমের বিতর্কে আমি যেতে চাই না। প্রথমত দেখেন, ইভিএম এর প্রচলনটা শুরু হয়েছে 2010 সাল থেকে, যখন ডক্টর শামসুল হুদা যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তখন থেকে। কয়েকটা নির্বাচন হওয়ার পরে খুব সম্ভবত রাজশাহী বা কোনো একটা নির্বাচনে কিছু ত্রুটি দেখা দিয়েছে। জি, রাজশাহীতে ভোটে একটা সিটি কর্পোরেশন ভোটের একটি কেন্দ্রে, জেলা কলেজিয়েট স্কুলে। জি জি, তারপরে সেটা বন্ধ হয়ে যায়। আর ইভিএমটা কিন্তু একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে ইভিএমটা, সেটা আমরা এত দূরে গিয়েছি। তার মধ্যে বুয়েট সহ অনেকগুলো কারিগরি ইনস্টিটিউট এবং প্রফেসর মরহুম জামিলুর রেজা চৌধুরী এবং ওনার নেতৃত্বে, উনি ছিলেন এটার কনভেনার, এবং ওনার নেতৃত্বে বেশ কিছু বুয়েট এবং অন্যান্য টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষক যারা, ওনারাও ছিলেন, এবং এটাতে বিএমটিএফ এটার সাথে সম্পৃক্ত ছিল। এবং এটা যে আজকের যে ইভিএমটা হলো, এটা অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্টেরই এটা একটা ফসল। আচ্ছা, এইটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা ইভিএম এ গিয়েছি। বর্তমান ইভিএমটা কিন্তু এটা অন্যান্য দেশের যে ইভিএম গুলো যেগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো যখন ইন্টারনেটে বা অনলাইনে যেগুলো যুক্ত ছিল, এই ইভিএম গুলো কিন্তু সেরকমটা নয়। এটা অ্যাবসলিউটলি স্ট্যান্ড অ্যালোন ইভিএম। এখানে যেই কেন্দ্রে ইভিএমটা ব্যবহার হয়, এটা শুধুমাত্র সেই কেন্দ্রের ভোটারদেরকে নিয়ে কিন্তু এই এখানে ওই কেন্দ্রের বাইরে অন্য যে কোনো কেন্দ্রের যদি একজন ভোটার এখানে যদি ভোট দিতে আসেন, সেটা কিন্তু সম্ভব নয়। এবং একজন ভোটার একটার অধিক ভোট কোনোভাবেই দিতে পারবে না।
এখানে যে কতগুলো ফিচার্স আছে, আমাদের সমসাময়িক কালে কিছু কিছু নির্বাচনী অনিয়ম বাংলাদেশের কনটেক্সট যেটা আমরা দেখতে পাই, এগুলো কিন্তু বাস্তবতা। সেটা যেমন ধরেন আপনার পূর্বরাত্রে অনেক সময় ভোট কেন্দ্র দখল করে সেখানে জোরপূর্বক ইয়ে করা হয়, তারপরে ব্যালট স্টাফিং করা হয়, অল্প কিছুক্ষণ সময়ের জন্য ভোট কেন্দ্র দখল করে ভোট দেওয়ার একটা যে প্রবণতা, বাক্স চুরি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই যে বেশ কিছু অনিয়ম যেগুলো হয়ে থাকে, এইগুলোকে কিন্তু অ্যাড্রেস করার জন্য আমি মনে করি আমাদের যে ইভিএমটা অত্যন্ত উপযুক্ত একটা মেশিন। এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। আমি যেটুকু মনে করি, আমরা সবসময় আমরা চেষ্টা করেছি, আমরা ইনভাইট করেছি রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আপনারা আসেন, দেখেন, যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকে সেটা অবশ্যই সেটা আমরা অ্যাড্রেস করতে পারি, সেটা ব্যাপারে আমরা বলেছি। আর আমাদের মাননীয় নির্বাচন কমিশনার যিনি ছিলেন সাবেক আমাদের সময় জনাব মাহবুব তালুকদার, উনি একটা নোট অফ ডিসেন্ট উনি দিয়েছিলেন একটা মিটিংয়ে। সেই মিটিংয়ে আমরা ইভিএম এর যে আইনের ব্যাপারে আমরা একটু আলোচনা করছিলাম, একটা আইনের ড্রাফট নিয়ে আমরা আলোচনা করছিলাম। উনি সেখান থেকে উনি উঠে গিয়েছিলেন এবং ওনার কিছু কিছু পয়েন্ট উনি দিয়েছেন। আমি একটু বলতে চাই যে উনি, আমি সহ আরো বাকি নির্বাচন কমিশনারদের, উনি একবার কক্সবাজার উনি গিয়েছিলেন, সেখান থেকে উনি নিজে ফোন করেছেন যে একটা ইউনিয়ন পরিষদে উনি চাচ্ছিলেন যে সেটা ব্যালটে না, ব্যালটের জন্য কিন্তু অলরেডি তফসিল ঘোষণা হয়েছিল, তারপর উনি চাচ্ছিলেন যে সেটাকে ইভিএম এ করার জন্য, এবং উনি অ্যাকচুয়ালি কিছুটা আমাদের মতামত ওনার পক্ষে নেওয়ার ব্যাপারে কিন্তু উনিকে আমি বেশ শ্রদ্ধা করতাম, শ্রদ্ধা এখনো করি, যে উনি কিন্তু সে ব্যাপারে যে আমরা যেন সেটাকে ওনার যে ওপিনিয়নটাকে যেন সাপোর্ট করি অ্যাজ এ কমিশনার সংখ্যাধিক্য হওয়ার জন্য, সেটা কিন্তু উনি নিজেই বলছিলেন যে কেন সেখানে যেহেতু একটা অনিয়ম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেন আমরা ইভিএম দিয়ে আমরা ভোট করতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস, ওনাকে যদি এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কতখানি আস্থা আছে, আমি দৃঢ় বিশ্বাসের সাথে আমি বলতে পারি যে উনি এভাবে এক বাক্যে উনি বলবেন যে ইভিএম এ ভোট হওয়াটা ব্যালটের চাইতে আমি মনে করি যে অনেক নিরাপদ এবং সেটা অনেক স্বচ্ছ, এবং আমি মনে করি যে ভালো নির্বাচন হবে, এরকমটা উনি বলবেন। এতে করে আমার কোনো দ্বিধা নেই। উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও উনি শুধু এটুকু বলেছেন যে সেখানে একটু স্লো হয়েছে। হ্যাঁ, এটার কিছু কিছু ত্রুটি আছে, কিন্তু সার্বিক একটা স্বচ্ছ নির্বাচন যদি চাওয়া হয় সেই ক্ষেত্রে ইভিএমটা একটা বেটার একটা অপশন বলে আমি মনে করি। স্যার, আমি একটু থামাচ্ছি আপনাকে। তার মানে আপনি বলছেন যে ইভিএম এ কারচুপির কোনো সুযোগ নেই, সেটা কিন্তু এই যে সুযোগ নেই সেটা আপনারা থাকার অবস্থা, আপনি বারবারই বলছেন যে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত থাকলে আপনারা বলেছেন সেটাকে টেকনিক্যাল টিম নিয়ে এসে তারা যেন তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেয়, সেই সুযোগ আপনারা রেখেছিলেন, কিন্তু বিরোধী মতগুলো সেই ডাকে আপনাদের সাড়া দেয়নি। কিন্তু এখন আমি যে প্রশ্নটি স্যার আপনার কাছে রাখতে চাই যে স্যার, গণপ্রতিনিধিত্ব আদেশে তো বলাই আছে যে যখন ইভিএমটাকে কাস্টমাইজ করা হবে তখন যে কোনো প্রার্থীর টেকনিক্যাল প্রতিনিধি দল সেই সময় থাকতে পারবে, কিন্তু এটা থাকার পরও বিগত আপনারা যখন ছিলেন, তার আগে যখন যারা ছিল, তারা কিন্তু কেউ এই জায়গাটি অ্যাপ্লাই করেনি। এইটা করলে তো অবিশ্বাসের জায়গাটা অনেকখানি দূর হতো, কেন করা হয়নি? দেখুন, যে কোনো স্টেজে, এটা শুধু সেটা না, আমিও কিন্তু অনেকজনকে ব্যক্তিগতভাবে বলেছি, ইভেন সব রাজনৈতিক দলগুলোর যখন আমাদের সাথে যখন মিটিং হয়েছে সেখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমি বলবো অত্যন্ত স্পষ্টভাবে ওনাদেরকে বলা হয়েছে, আপনারা আপনাদের যে কোনো কারিগরি জ্ঞান সম্পন্ন আপনাদের যদি টেকনিশিয়ান আপনারা আনেন, আপনারা দেখেন কারচুপিটা কোথায় হয়, কিভাবে হয়, করা যাবে কিনা সেটা। আর আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আমাদের প্রত্যেকেরই আমাদের বিবেক আছে। আমি নিজে এই দেশের একজন নাগরিক, আমাদের তো অবশ্যই আমার তো একটা বিবেক আছে। জেনে শুনে যে জিনিস যদি কোনো রকমের ত্রুটিপূর্ণ কোনো জিনিস হয়ে থাকে, একজন কমিশনার হিসাবে সেই জিনিস নিয়ে, কারণ এখানে যদি কোনোভাবে প্রমাণিত হয় যে এখানে ত্রুটি আছে, তাহলে সেখানে তো তখন আমার মুখটা আমি রাখবো কোথায়? সুতরাং এই ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমরা যে ইভিএম আমরা ব্যবহার করেছি সে ব্যাপারে আমি একটু বলে নিই, আমাকে একটু সময় দিন। স্যার, আমি আপনাকে সময় দিচ্ছি, তার আগে আমি একটু দর্শকদের সাথে একটু কথা বলে নিই। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান চলছে, যুক্ত থাকুন আপনারা আমাদের চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজে, সেখানে কিন্তু সরাসরি চলছে, সেখানেও আপনারা যুক্ত হয়ে যান। স্যার, আপনি যেটি বলছিলেন। জি, একজন ভোটার উনি কোন
ওনার যে ওনার প্রার্থীকে উনি ভোট দিচ্ছেন এটা উনি নিশ্চিত হতে পারেন এইভাবে যে উনি যখন ভোটটা নিশ্চিত করেন তখন শুধুমাত্র ওই প্রার্থীর প্রতীক সেখানে সম্পূর্ণ ব্যালটে কিন্তু চলে আসে। কিন্তু স্যার আরেকটা বিষয় যেটা আমি একটু বলি যে আপনারাও চেষ্টা করেছেন, বর্তমান যে নতুন কমিশন তারা কিন্তু একটা সংলাপের আয়োজন করেছেন। এই সংলাপে বিশিষ্ট যারা নাগরিক অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সকলেই বলেছেন আগামী ভোটটা যেন ইভিএম এ না হয়। কিন্তু যারা এই কথাটি বললেন তারা তো দেশের সবচেয়ে বিবেকবান মানুষ, তারা কি করে বললেন এবং তারা কিন্তু তাদের অভিজ্ঞতার কথাও বর্ণনা করেছেন যে তাদের ইভিএম এ ভোট দিতে গিয়ে কি কি মানে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। স্যার আমি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে চাইবো। আমি এই প্রশ্ন নিয়েই আমি একটু রুমিন ফারহানের কাছে যেতে চাচ্ছি। স্যারের যেটা পুরো কথা ইভিএম এ কারচুপির কোনো সুযোগ নেই, এটা রাজনৈতিক স্ট্যান্ড। নির্বাচন কমিশনার সাহেব দুটো কথা বললেন, বিবেকের প্রশ্ন তুললেন, মুখ দেখাবেন কি করে সেই প্রশ্নও করলেন। আমি ওনাকে বিনীতভাবে বলি যে নির্বাচনটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মধ্যরাতে হয়েছে, আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে বলে পরিচিতি লাভ করেছে, যেই নির্বাচনটিতে মহাজোটের শরিকরা নির্বাচনে জিতে আসবার পরে দাঁড়িয়ে বলেছে আমরা ভোট ছাড়া এমপি হয়েছি, সেই নির্বাচন করবার পরে, সেই নির্বাচন আয়োজন করবার পরে আসলে বিবেক বা মুখ দেখানোর বিষয়গুলো খুবই হাস্যকর হয়ে যায়। ইভিএম নিয়ে যখন কথা হচ্ছে তখন ইভিএম কেনা হয়েছে এমন একটা সময় যখন দলগুলো একমত হয়নি। মাত্র 7টি দল, 39টি নিবন্ধিত দল আছে আমাদের, এর মধ্যে 23টি দল এই নির্বাচন যে নির্বাচন কমিশনার সাহেব আমাদের সঙ্গে যুক্ত আছেন তার নির্বাচন কমিশনে গিয়ে 23টি দল ইভিএম ব্যাপারে কথা বলেছে। সেই 23টি দলের মধ্যে 12টি দল ইভিএম এর বিপক্ষে মত দিয়েছে, আওয়ামী লীগ সহ 7টি দল ইভিএম এর পক্ষে কথা বলেছে। তো তারপরেও দেখা গেছে আইন পাশের আগেই তাড়াহুড়ো করে কয়েক গুণ বেশি দাম দিয়ে আমাদের ৩,৮২৯ কোটি টাকা ব্যয় একটা প্রকল্প নিয়ে 1.5 লক্ষ ইভিএম ক্রয় করা হয়েছে। এবং সেই ইভিএম হচ্ছে সেই রকম ইভিএম যেটা ভারতে ব্যবহার হয় না। ভারতে কিন্তু ভিভিপ্যাট ব্যবহার করা হয়, পেপার ট্রেল, অর্থাৎ আপনাকে যদি পরে চ্যালেঞ্জ করা হয় আপনি যাতে গণনা করে আপনার ভোটের মানে অঙ্কটা কত সেটা পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন। বাংলাদেশের ভোটিং যে ইভিএম মেশিন কেনা হয়েছে সেখানে সেই ভিভিপ্যাটের কোনো ব্যবস্থাই নেই। আমরা তো এতক্ষণ দুজন রাজনীতিবিদ এবং একজন নির্বাচন কমিশনার কথা বললাম। আমি একটু দেখি বুয়েটে যিনি বাংলাদেশের ইভিএম এর উদ্ভাবক লুৎফুল কবির তিনি কি বলছেন। তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে ইভিএম ব্যবহারের দুটো মারাত্মক সমস্যা আছে। এক হচ্ছে পছন্দের প্রতীকে ভোট দিলেও একটা নির্দিষ্ট সংখ্যার পরে একটা নির্দিষ্ট প্রতীকে ভোটটা জমা হতে থাকবে। ধরেন ধানের শীষ এবং নৌকা, ক্লিয়ারলি বলছি প্রতীক দুটো। এটা কবে বলেছিলেন উনি? উনি যখন ইভিএম নিয়ে আলোচনা হচ্ছে তখনই বলেছিলেন। গত যখন ইভিএম নিয়ে আলোচনা হচ্ছে যখন 1.5 লক্ষ ইভিএম কেনা হয়েছে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি একটা দেশও এখন এই বুয়েটের যিনি শিক্ষক লুৎফুল কবির তিনি কিন্তু কেএম নুরুল হুদার সময়, এটিএম শামসুল হুদার সময় এই ইভিএম এর উনি কিন্তু প্রধান ছিলেন। ওনার হাত ধরে কিন্তু হয়েছে ইভিএম, সেজন্য উনি জানেন ত্রুটিটা কি। ওনার হাত ধরে হয়েছে বলে উনি জানেন ত্রুটিটা কি। আমি তো আমার পক্ষে কথা বলবো, রিয়াজুল কবির কাউসারের কথা বলবে, আরেকজন যিনি আছেন তিনি তার অঙ্ক হিসাব কষে কথা বলবেন কোনটাতে তার সুবিধা হয় কোনটাতে অসুবিধা হয়। তো উঠে আসে না, সবাই তো সাথেই কথা বলবে। লুৎফুল কবির যেহেতু এটা নিজে উদ্ভাবক এবং তিনি এটার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তিনি প্রধান ছিলেন, তিনি জানেন কোথায় সমস্যা এবং তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে একটা সংখ্যার পরে নির্দিষ্ট আরেকটা প্রতীকে ভোট যেতে থাকবে। খুব ভালো বলতে পারবে স্যার, স্যারের কাছে এখনই যেতে হবে আমাকে। যেহেতু বাংলাদেশে ভিভিপ্যাট নাই, যেহেতু বাংলাদেশে ভিভিপ্যাট নাই, পরে যদি এটা চ্যালেঞ্জ হয় সেটা গণনা করবার, সেটা প্রমাণ করবার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এবার বাংলাদেশের সংবিধান বলে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে হবে। যেই ভোটটা আমি দিচ্ছি আমি জানি না আমার ভোট কোথায় গেল, আমি দিয়ে আসলাম এক জায়গায়, ভোট গেল আরেক জায়গায়, এটাকে কি প্রত্যক্ষ ভোটে নির্বাচন বলে? যদি ব্রিটেনে এতগুলো সিটি কর্পোরেশনে ভোট হলো, সব ইভিএমে হলো, সুবিধা সিটি কর্পোরেশনে ভোট হলো, আপনাদের অনেক প্রার্থী জমেছে, যদি ধানের শীষেই ভোট দিয়ে নৌকায় চলে যেত এত ভোট ইভিএমে কি করে বিএনপি নেতারা পাস করলেন? নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য আছে। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়ে যায়, স্থানীয় নির্বাচনে
আপনি বরং মাইলেজ স্থানীয় সরকার নির্বাচনে তো দল শক্তিশালী হয়, দল শক্তিশালী হয়, আপনি মাইলেজ পান, আপনি হেরে গেলে মাইলেজ পান, আপনি লোককে দেখাতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন যে দেখেন আমার অধীনে তো আমি একটু স্যারকে জিজ্ঞেস করি, স্যার যেটা বলছেন বিরোধী পক্ষে রুমিন ফারহানা যে ভোট দিলাম ধানের শীষে চলে গেল নৌকায়, এই ধরনের এটা যে লুৎফর কবির সাহেবের উদাহরণটা দিলেন, আপনারা তো ওই জায়গাতে ছিলেন স্যার, এমন কোনো ঘটনা, এটা কি বাস্তব ঘটনা মনে হচ্ছে, অবাস্তব নাকি মনের ভয়, আশঙ্কা, অনাস্থা, কোনটা? আমি প্রথমেই কিন্তু আমি বলেছি যে আমি কোনো রকমের রাজনৈতিক বিতর্ক না স্যার, ইভিএম প্রসঙ্গে বলছি, এখানে রাজনৈতিক উত্তর না। যে এটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যে এখানকার যে পরিবেশ, যেটা আমি শুরুতেই বলে নিয়েছি, সেটার কিছুটা আমি মনে করি এটা আমার উপর একটা ব্যক্তিগত আক্রমণই আমি মনে করছি। যাই হোক, আমি ওনার সাথে আমি কোনো রকমের বিতর্কে আমি যেতে চাই না। ডক্টর প্রফেসর লুৎফুল কবির যিনি, উনি আমার ক্লাসমেট, উনি যখন এটা নিয়ে কাজ করে 2010 সালে, আমি তখন ডক্টর শামসুল হুদার নেতৃত্বে যে কমিশন ছিলেন, সেই কমিশনে আমিও একজন সদস্য ছিলাম পিডি হিসাবে। আমার যেখানে জাতীয় ছবি সহ ভোটার তালিকা, সেখানে পিডি হিসাবে আমি শুধু এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে যতগুলো ইভিএম বর্তমানে আছে সেগুলো মাঠ পর্যায়ে আছে। এটা ডক্টর লুৎফুল কবির কিংবা এখানকার যে যিনি আছেন ব্যারিস্টার মাননীয় সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি যদি প্রমাণ করতে পারেন যে এক প্রতীকে ভোট দিলে সেটা অন্য প্রতীকে যায়, সেটার জন্য আমি যে কোনো রকমের দায় আমি নিতে আমি প্রস্তুত আছি। শুধু আমি এইটুকু বললাম। এক, দ্বিতীয়ত হলো যে যখন এটাকে চ্যালেঞ্জ করা হয় যে একটা ভোটার কোথায় ভোট দিয়েছে সে বিষয়ে এটা কোর্টে যদি চ্যালেঞ্জ হয়, সেটা প্রমাণ করা যাবে কিনা, আমি মাননীয় সাংসদের অবগতির জন্য জানাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে আমাদের যারা প্রিজাইডিং অফিসার, ওনার ভুল হয়েছিল, যখন সেখানে ওই প্রার্থী চ্যালেঞ্জ করেছিল, তখন সেখানে যে আমাদের যে চিপস যেটা আছে সেটা সংরক্ষণ করা হয় এই ধরনের কোন রকমের চ্যালেঞ্জ হলে সেটা যেন কোর্টে প্রমাণের জন্য, এবং সেখানে কিন্তু রেজাল্টও চেঞ্জ হয়েছিল। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি স্পষ্টভাবে, যদি কখনো এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটার প্রমাণের অবশ্যই সুযোগ রয়েছে। ভিভিপিএটির কথা যেটা আমি বলতে চাই, আমি ভারতের ইভিএম আমি নিজে দেখেছি। ভারতের ইভিএমটা হলো জাস্ট একটা ভেরি সিম্পল একটা মেশিন, সেটা একটা কাউন্টারের মতোই, এবং সেখানে তাদের কোর্টের একটা আদেশ আছে, সেই আদেশের উপর ভিত্তি করে সেখানে একটা আপনার ভিভিপিএটি যে মেশিনটা করা হয়েছে, সেখানে হ্যাঁ একজন ভোটার উনি যদি ভোট দেন, ভোট দিলে সেটা একটা কেটে ওই বক্সের মধ্যেই পড়ে যায়, সেটা ওনার কাছে আসে না, সেখানে দেখা যায় যে উনি কোন প্রতীকে ভোট দিয়েছেন, এবং সেটাকে পরে সেটাকে করা যায়, টালি করা যায়, সেই সুযোগটা রয়েছে। আমাদের এখানে সেটা ডিজিটালি আছে, যে সেখানে আপনি কোন প্রতীকে ভোট দিয়েছেন সেটাকে আপনি ডিজিটালি আপনি দেখতে পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমাদের এখানে উনি যে কোনো সংখ্যক ইভিএমে উনি টেস্ট করে দেখতে পারেন ওনার কারিগরি দল দিয়ে, সেখানে যাকে যার ভোটটা তার কাছেই যাবে বলে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। নিশ্চয়ই স্যার, আপনার এই ব্যাখ্যায় রুমিন ফারহানা তার প্রশ্নের উত্তর পেয়েছেন, কিংবা সেটাতে বিশ্বাস করেছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন, কারণ এটা তো একটা বিরোধী মত থাকতেই পারে এবং বিরোধিতা থাকতেই পারে। জনাব কাউসার, আমি প্রথমেই বলেছিলাম যে বিতর্কিত করার ফর্মুলা, উনি একদম সংসদের হুইপ, উনি যদি বলেন যে এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় চলে যাবে, আমি বলি না লুৎফর কবির সাহেবের কথা, এটা আপনি আমার নাম দিচ্ছেন কেন? লুৎফর কবির সাহেব, আমি টেকনিক্যাল দিক দেখেছি। দেখুন আমরা 97 সালে আমাদের সবাই বিশেষজ্ঞ, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ, রাজনীতিবিদরা বিশেষজ্ঞ, আমরা সবাই বিশেষজ্ঞ। আমরা 96 সালে যে মোবাইল ব্যবহার করতাম আলাদাভাবে নেই না, সেই মোবাইল ব্যবহার করছি না, ইভিএম এর এডিশন আছে। হ্যাঁ, আপনারা যদি বলতেন নির্বাচন করে বলতে পারেন যে আমরা যে প্রমাণটা দেন এটা সংযোজন করে, সেটা তো বলছেন না। অবশ্যই প্রত্যেক বছর এটা এডিশন আসবে, মোবাইলে আসছে, এটা আসছে। দেখুন আপনারা যে সবাইকে গরিব বানাতে চান, যে কেউ কিছু বুঝতে পারে না। দেখুন আপনি, আমি জানি না ব্যক্তিগতভাবে আপনি বিএমএ ভোট দিয়েছেন কিনা, একটা বুথে 250 থেকে 300 ভোটার থাকে, তার ছবি আসে, তার নাম্বার আসে, সে টিপ দেয়, ভোট দেওয়া হয়েছে, কতটা ভোট দেওয়া হয়েছে সব ওই স্ক্রিনে চলে আসছে। এখানে কোনো রকমের, এক সময় আমরা জাল ভোট দিতাম, যখন ছবিযুক্ত ভোটার হয়েছে জাল ভোট শেষ হয়ে গেছে। এখন হাতের, দেখুন আমাদের মানে দেখেন সিসি কিন্তু ভোট দিতে পারেন না, হাতের ছাপ, বয়স্কদের হাতের ছাপ মিলে না, কিন্তু এখন কিন্তু সব ল্যাপটপে আপনি চেহারা দেখাবেন, আপনাকে কাউন্ট করবে, তাই না? আধুনিক প্রযুক্তির ফল আমরা নেব না কেন?
দেখুন আপনি বলেছি তো আমাদের যে আগামী প্রজন্মের যে বিষয়টা এটাকে মেনে নিতে হবে। আমরা সর্বদল যাই বলুক আমরা মেনে নিতে চাই, আমরা বেরোনো চাই, কিন্তু আমরা চাই মেনে নেওয়ার এই প্রযুক্তিটা কি বাধ্য করা মেনে নেওয়া না আস্থার সঙ্গে মেনে নেওয়া, বিশ্বাসের সঙ্গে মেনে নেওয়া। আমার রাষ্ট্রীয় সব কাজ যদি ডিজিটালি হয় তা আমি ভোটার সিস্টেমটা ডিজিটালি করব না কেন? কিন্তু সেটা তো একটা রাষ্ট্রের বিরাট অপচয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কাউসার, আপনি নিজেও জানেন এটা হচ্ছে ক্ষমতার পারাবদল। তো সেইখানে যদি একটা বিষয়কে একটা বিরোধী পক্ষের সবগুলোর একটা অনাস্থা থাকে সেটাকে মেনে নেওয়া কিংবা মেনে নিতে বলা সেটা এক ধরনের বাধ্য করা। আপনি তো বলেছেন মাননীয় নির্বাচন কমিশনার সাবেক যে বলেছেন বা ওনারা যে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় জয়লাভ করেছেন ওনারা কোনো অভিযোগ করেছেন? নারায়ণগঞ্জে কিভাবে করেছেন? ইলেকশন তো হয়েছে। বারবারই বলছি স্থানীয় সরকার আর জাতীয় সরকার নির্বাচন দেখুন প্রক্রিয়া ঠিক হয়েছে কিনা, এত সহজ না। কিন্তু এভাবে যদি বলেন এক জায়গায় ভোট দিবেন আরেক জায়গায় ভোট চলে যাবেন তাহলে ভোটাররা আপনাদেরকে দেবে। যখন 2013 নির্বাচনে 14 নির্বাচনের আগে একটার পর একটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করতে থাকলো, সেই সময় আওয়ামী লীগের মাথায় আসলো যে যদি এইভাবে জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপির জয় কোনোভাবেই ঠেকানো যাবে না। সেই চক্রে পড়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যদিও পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মত ছিল শেষ মুহূর্ত পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। সমস্যাটা তো আস্থার। আমি দেশগুলোর উদাহরণ দিলাম, আমি বিশেষজ্ঞদের মত বললাম, এবং পৃথিবীর উন্নত দেশগুলো এখন এই ইভিএম থেকে সরে এসেছে, আমরা যাচ্ছি ইভিএম এর দিকে। সেটা বাইরে কথা, একজন মাননীয় নির্বাচন কমিশনার আছেন, তিনি কিন্তু বারবারই বলছেন মাননীয় নির্বাচন কমিশনার বিরোধিতা থাকলে তারা আপনারা টেকনিক্যাল টিম নিয়ে কেন সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেন? কমিশনার হচ্ছেন সেই নির্বাচন কমিশনার যার সময়ে জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে এই নির্বাচন নতুন নির্বাচন কমিশনে গিয়ে একজন অত্যন্ত আওয়ামী মনস্ক সাংবাদিক পরিষ্কার বলে এসেছেন বাংলাদেশে তো দিনের ভোট রাতে হয়। হ্যাঁ, ভোটের কথা বলে মামলা করেছিলেন না, মামলা সকালে হয় ঠিকই, আপনাদের নাম বলি, যেমন আপনাদের ইসি, যেমন আপনাদের রাজনৈতিক দল করেন, যেমন আপনাদের পেশাজীবী, ঠিক সেরকম আপনাদের সাংবাদিক। আমি কিন্তু সবাই যদি আপনাদের হয়ে যায়, সবাই সাংবাদিক থেকে শুরু করে সবাই তো আওয়ামী লীগের, কিন্তু আপনি যে সময় সংসদ নির্বাচিত হয়েছেন এই কমিশনের অধীনেই কিন্তু আপনিও সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্য। আমি সংরক্ষিত আসনে এসেছি, সংরক্ষিত আসনে এসেছি বলেই আসতে পেরেছি। নির্বাচন করলে ওই রাতের আরো যে কয়েকজন সাতজন হয়েছে তারা তো ভোটের মাধ্যমে এসেছে। আমি বলছি হওয়ার কথা, প্রধানমন্ত্রী নিজেই তো লজ্জিত হয়ে গেছে এবং একটার পর একটা প্রেস ব্রিফিং এ তিনি বলছেন যে আসলে তারা নির্বাচনের প্রস্তুতি নেয়নি ঠিকমতো, আসলে তারা ইচ্ছা করে হেরে গেছে, আসলে তাদের সামনে কোনো নেতা ছিল না। বিএনপি কেন হেরেছে সেটার পোস্টমর্টেম আওয়ামী লীগের চেয়ে বেশি আর কেউ করেনি। কিন্তু আমি এই প্রসঙ্গ থেকে আবার যখন এই প্রসঙ্গে চলে আসলাম, কিন্তু আপনাদের যারা মিত্র জোট আছে, শরিক জোট, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর আপনি উদাহরণ দিলেন, কিন্তু আপনাদের যারা মিত্র জোট আছে তারা কিন্তু সবসময় বিভিন্ন গণমাধ্যমে বলছে যে বিএনপি সবসময় পরনির্ভরশীল দল, তারা অন্যের উপরে ভর করেই ক্ষমতায় আসতে চায়। যেমন লাস্টে আমরা দেখেছি ডক্টর কামাল হোসেন। আমাদের মিত্র জোট কারা? আপনি কাদের কথা বলছেন? এলডিপি থেকে শুরু করে সবাই যারা 20 দলীয় জোট, তারা কোথায় বলেছে যে আমরা অন্য কারো ঘাড়ে ভর করে আসতে চাই? কখনোই না। আমার প্রশ্ন হচ্ছে যদি সেটা হয়ে থাকে, আমি তর্কের খাতিরে বলছি, জনগণকে ডিসাইড করতে দেন, লেট পিপল ডিসাইড। আপনি মানুষকে ডিসিশনের রাজনীতি কোন পথে যাচ্ছে, সমাধানের পথে না সংকটের পথে? রুমিন ফারহানা, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, সমাধান না সংকট? নির্বাচন নিয়ন্ত্রণ করবেন তাহলে তো হবে না। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে, সমাধান না সংকট? সংকট তো বটে, যদি সরকার সংকট তৈরি করতে চায় সংকট তো আছেই। আমাদের সংকট তো তৈরি হয়েছে সেই 2014 সাল থেকে, এবং সেই সংকট থেকে বের হওয়ার ন্যূনতম কোনো ইচ্ছা দেখছি না। আপনি যে প্রশ্নটি বারবার কাউসার সাহেবকে করছেন উনি তো উত্তর দিচ্ছে না, যে বিরোধী দলগুলো যদি মেজরিটি দল চায় যে ইভিএম এ হবে না, একটা অনাস্থার ব্যাপার আছে, অবিশ্বাসের ব্যাপার আছে, তাহলে কেন সরকার জোর দিচ্ছে? কেন সরকার প্রধান তাদের ফোরামে বলছেন যে 300 আসনে ইভিএম হবে, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব? সেটা ভিন্ন আলাপ, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন একটা ইশারা আসে তখন দেখা যায় 1 বছরের মধ্যে সেই সক্ষমতাও তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী যা বলে বা আওয়ামী লীগ যা বলে কমিশনের মুখ থেকে একই কথা আসে, আপনারা টাকা লুটের জন্য ইভিএম কিনবেন আর আমরা ভোট দিতে না পেরে সেটার খেসারত দেব। মানে গাছেরটা আপনার, তলাটাও আপনার। একে তো আপনারা এই প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুট করছেন, ভারতের বেশি দামে আপনারা আগামী নির্বাচনে আবার প্রমাণ হবে জনগণ কার সাথে আছে। ইভিএম হোক আর ব্যালট পেপারে হোক, ধন্যবাদ। টাকাটা কাদের পকেটে গেছে সেই জব আপনাদের দিতে হবে। স্যারের কাছে একটা আমার ছোট্ট শেষ প্রশ্ন, স্যার
ভোট ব্যালটে হবে না ইভিএমে হবে, সেই শেষ প্রশ্নটা কিংবা শেষ চূড়ান্ত সিদ্ধান্তটা কে দিবে, কে নিবে? রাজনৈতিক দলগুলো নাকি নির্বাচন কমিশন? দেখেন, রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে যে কোনো কিছু তারা বলতেই পারে। নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। আজকে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন, আমি মনে করি উনি যথার্থই বলেছেন যে নির্বাচন ইভিএমে হবে কি হবে না, কিংবা কতটা আসনে ইভিএমে হবে বা কিভাবে হবে, এই পুরো সিদ্ধান্তটা নেয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচন কমিশনেরই। আর রাজনৈতিক দলগুলো কেউ হয়তো বলবে পক্ষে বিপক্ষে যাবে যাবে না, বা ইভিএমে ভোট করতে চায় বা ইভিএমে ভোট করবে না, সেটা হলো তাদের ব্যাপার, তারা বলতেই পারে। কিন্তু স্যার, সকল রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন যদি 50টা হোক, 100টা হোক, 30টা হোক, এই সমস্ত ইলেকশন করা হয়, সেটা কতটা যুক্তিযুক্ত হবে, কতটা বিতর্কমুক্ত হবে এবং কতটা সঠিক হবে? দেখেন, এটা এখন যদি ধরেন এখানে যদি স্প্লিট হয়ে যায়, তাহলে আপনি কমিশন কি করা উচিত? এখানে যদি সবাই যদি বলে থাকে যে নির্বাচন ইভিএমে হবে না, তাহলে একটা বিষয়, কিন্তু সবাই তো সেরকম বলছে না। আবার তার মধ্যে যদি কেউ যদি বলে ইভিএমে হবে, কেউ যদি বলে আবার ইভিএমে করতে চায় না, তো সেই ক্ষেত্রে কমিশন যদি মনে করেন আপনার যারা বলছে যে ইভিএম হবে না, তার মানে কমিশন ওদের পক্ষপাতিত্ব করছে। আবার কেউ যদি বলে যে ইভিএমে হবে, যদি তাদের সেখানে পক্ষপাতিত্ব করছে। মেজরিটি ডিসিশন উইল প্রিভেইল। মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল যেটা বলবে, যদি নিরপেক্ষতা বজায় থাকে নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠের মতামতের সাথে একমত হবে। এখানে তো ইউনানিমাস ডিসিশন বলে কিছু নাই, সকল দল একমত হবে এমন তো কোনো কথা নাই, সকল দল তো একমত হবে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ বলে আমরা এখনো দাবি করি, যদিও গণতন্ত্রের ছিটা ফোটাও এই দেশে নাই, তো তারপরেও তো যে গণতন্ত্র দেশ বলে যেহেতু আমরা দাবি করি, আমাদের যেহেতু একটা সংবিধান আছে যেখানে গণতন্ত্র শব্দটি আছে, এবং আমরা যেহেতু বক্তৃতা বিবৃতিতে কথায় কথায় গণতন্ত্রের কথা বলি, এখানে মেজরিটি ডিসিশন উইল প্রিভেইল। ম্যাক্সিমাম দল যেটা বলবে, মেজরিটি দল যেটা বলবে, নির্বাচন কমিশন সেটাকেই গ্রহণ করবে। কিন্তু এই কথাটা আপনারা কাকে বলবেন? এই কথাটা তো নির্বাচন কমিশনকে বলে আসা হচ্ছে সেই বহু আগে থেকে। কিন্তু নতুন কমিশন এলো, কিন্তু আপনাদের তো যেতে হবে। নতুন করে যখন ইভিএম বিতর্কটা শুরু হয়েছে, তখন আমরা পরিষ্কার বলেছি ইভিএম থাকুক বা না থাকুক, সেটার সাথে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। কারণ দলীয় সরকারের অধীনে 73 সাল থেকে আরম্ভ হয়েছে ভোট লুটের কাহিনী, এবং আওয়ামী লীগ মানেই হচ্ছে ভোট চুরি। আওয়ামী লীগ এখন অনুষ্ঠান শেষ করব। ভোট বিশেষজ্ঞ সবাই জানে, কিন্তু রুমিন ফারহানা, আপনি বললেন ভোটের কারচুপি শুরু হয়েছে 1973 সাল থেকে, কিন্তু 96-এ যে ভোট হয়েছে, অর্থাৎ এই কেয়ারটেকার আন্দোলনকে নিয়ে, কেয়ারটেকার বিষয়কে নিয়ে 96-এ যে ভোট হলো, তখনও কিন্তু আপনারা কাউরি কথা শোনেননি, রাখেননি, একাই ভোট করেছেন, এবং সেই ভোটে মাত্র 100 ভোট কাস্ট হয়েছিল। তাই আমরা কারো কথা রাখিনি না। সংবিধান সংশোধন করবার জন্য আর কোনো বিকল্প রাস্তা ছিল না। 2 বছর আগে 94 সালে আওয়ামী লীগ পার্লামেন্ট থেকে চলে গেছে, তাহলে আমরা সংবিধান সংশোধন করবার জন্য 2/3 মেজরিটি লাগে। সেই 2/3 মেজরিটি তো তখন বিএনপি সংসদে ছিল না, সেই কারণেই তাকে 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়েছে। এবং বিএনপি তার ওয়াদা রেখে নির্বাচন করবার পরে ক্ষমতা স্মুথলি ট্রান্সফার করে বিএনপি কিন্তু বিরোধী দলে গেছে। সংবিধান রক্ষার জন্য বিএনপিকে তখন 96-এ ভোট করতে হয়েছিল। আমাদের অপর পক্ষে যে নির্বাচন কমিশনার বসে আছে, তারাও তো সংবিধান রক্ষা করার জন্য তাদেরকে ভোট করতে হয়েছে। সংবিধান ভায়োলেট ব্যত্যয় করবে তারা কেমন করে? না, তাদেরকে সংবিধান কি এই ক্ষমতা দিয়েছে যে সকাল 8টার ভোট রাত 12টার সময় করতে? সংবিধান কি এই ক্ষমতা দিয়েছে? এতটাই অক্ষম দল যে রাতের বেলা সব ভোট হয়ে গেল, তারা একটা প্রতিবাদও করলো না। প্রতিবাদ হয়নি মানে প্রতিবাদ তো প্রতিবাদের ভিতর থেকে হয়েছে। প্রতিবাদ তো শুধু বিএনপি না, অন্যান্য শরিক দলগুলো না, প্রতিবাদ তো মহাজোটের ভিতর থেকে হচ্ছে। রাশেদ খান মেননের কথা ভুলে গেছেন আপনারা, যিনি সংসদে যাওয়ার পরে বলতে বাধ্য হয়েছেন, আমি গেছি সংসদে বটে কিন্তু আমি নির্বাচিত হইনি মানুষের ইয়েতে। সরকারি দলের মিত্র, কিন্তু সবচেয়ে বড় বিরোধী পক্ষ আপনারা। শরীফ নুরুল আম্বিয়ার কথা মনে আছে? এমনকি জাতীয় পার্টির নেতারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন এই নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে আসলে আমাদের বিরোধী দলে বসা হয়। আগামী কি ভোট হবে? ভোটের মাধ্যমে হবে দিনের বেলা? এটা তো সরকার জানে। আগামী, এই যে আমি যেটা বলেছি, প্রথমে করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারপরে তারা করেছে মধ্যরাত, এখন তারা ইভিএম এর ঘাড়ে ভর করেছে। অর্থাৎ যে কোনো ভাবে হোক ক্ষমতায় থাকা, এবং যে কোনো ভাবে সরকার ক্ষমতায় থাকছে এখন পর্যন্ত। তাহলে এত কথা বলে কি লাভ? শুনেন, মানুষ যে চুপ করে থাকবে তা তো না, ভোট আসতে দেন। আপনি মানুষের মধ্যে যে ক্ষোভ আমরা দেখি, আপনি দেখেন সেটার স্ফুরণ কিভাবে হয়, এবং মানুষই নির্ধারণ করবে আগামীতে তারা ভোট দিতে চায় কি চায় না। মানুষই নির্ধারণ করবে আগামীতে তারা তাদের পছন্দের প্রতিনিধি আনবে কি আনবে না। আপনি কাউসার সাহেব শেষ করবেন। জনগণ বারবার ঘুরে ফিরে একই কথা
জনগণ চায় না আপনাদেরকে আর রাখতে? জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেখতে পাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে জি। এবং আগামীতেও শেখ হাসিনার উপর বিশ্বাস রেখে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবে, এটা প্রত্যাশা করি। ওনাদের ব্যাপার ওনারা বলতে থাকুক, জনগণ ওনাদের পাশে নাই পেলে আন্দোলন করতে পারছেন না, নির্বাচনে করতে পারবেন না, কমিশন ইভিএম এগুলোকে ভোট দিয়ে কোনো লাভ নাই, নিজেদের ব্যর্থতা নিজেদের অন্যের উপর চাপিয়ে কোনো লাভ নেই, জনগণ সেটা আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি তিনজনকে। স্যার আপনাকে আরো একবার ধন্যবাদ, এবং সবচেয়ে বড় কথা, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে, শেষ করলাম সেই অনাস্থা অবিশ্বাসের মধ্য দিয়ে। তবে এটা রাজনৈতিক কৌশল কিংবা রাজনীতির সমীকরণ যে তারা কখনোই এক পথে এসে মিলিত হবেন না। ভোট যত এগিয়ে আসবে তাদের বিরুদ্ধচারণ তত বেশি বাড়বে। তবে যে কোনো সংকটের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ এগিয়ে যায়, এবং যে কোনো সংকটে, রাজনৈতিক সংকট হোক আর যে সংকটই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা দেখি ভোটের মাঠ মানে একটা দর কষাকষি, আর সেটা বোধহয় শুরু করেছে। তবে শেষটা কোথায় গিয়ে শেষ হয় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার অনুষ্ঠান। স্যার ভালো থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি সকলকে।